হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। সো আজকে আমাদের টপিক হলো WBCS কম্পালসারি ইংলিশ পেপারে, অ্যাকচুয়ালি ইংলিশ নয়, ইংলিশ এবং বেঙ্গলি বোথ পেপারের জন্য একটা টপিক খুব ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু তোমরা অনেকে কিন্তু স্টুডেন্টরা একটু প্রবলেমের মধ্যে থাকো, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন কী হবে? দেখো, আমাদের বেশিরভাগ যে স্টুডেন্ট থাকে তারা কিন্তু ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে অতটা বেশি আসে না, বা ইংলিশের ওপর খুব বেশি তাদের নলেজ থাকে না, গ্রামাটিক্যাল কিছু নলেজ থাকে না, হয়তো থাকে না। তার জন্য কি হয়, কারণ আমরা দেখতে পাই অনেক বারংবার আমরা কিন্তু স্টুডেন্টদের মধ্যে দেখতে পাই যে এই যে জিনিসটা মানে ট্রান্সলেশন কীভাবে লিখতে হয়, একটা ভালো ট্রান্সলেশন লিখতে গেলে মানে WBCS এর নিরিশে 40 নাম্বার থাকে, এই 40-এর মধ্যে মোটামুটি 25+ বা মোটামুটি 30 কাছাকাছি নাম্বার যদি তোমাকে তুলতে হয়, ঠিক আছে, তাহলে তোমাকে কিছু বেসিক রুল কিন্তু ফলো করতে হবে। ট্রান্সলেশন কিন্তু আমাদের কি হয়, এখানে তোমাদের 80 ম্যাক্স টোটাল কিন্তু ক্যারি করে। কিসের জন্য? দেখো, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ দুটোই তোমাদের থাকে, কারণ ইংলিশ পেপারে যেমন থাকে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা পেপারও থাকে। তার মানে একটা টপিক তুমি যদি খুব ভালো করে রেডি করো, তোমার মেন্সে কিন্তু 80 মার্কস কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ট্রান্সলেশন কিভাবে লিখবে, কিভাবে শুরু করবে, সেই শুরুটা কিভাবে হয়, যে মেথডটা, সেই মেথডটা কিন্তু জানে না। আর অবশ্যই কিন্তু তোমরা যারা WBCS 2024-এর প্রিপারেশন নিচ্ছ, 2023-এর মেন্সের প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু এই যে টার্গেটটা রয়েছে পেপার 1 এবং পেপার 2, পেপার 1 অ্যান্ড পেপার 2, এখানে কিন্তু যে কম্পালসারি পেপারটা রয়েছে বাংলা এবং ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলোতে 140+ টার্গেট কিন্তু অবশ্যই লাগাবে। কেননা এইখানে কিন্তু তোমাকে 140 মার্কস যদি টার্গেট না থাকে দুটো পেপারে ইকুয়াল, মানে ইচ পেপারে বলছি, মানে 280+ তোমার কিন্তু টার্গেট থাকবে 400-র মধ্যে, তাহলে কিন্তু তুমি কিন্তু ভালো মার্কস করতে হবে। কারণ তুমি রিসেন্ট যে কাট অফটা সেটা কিন্তু দেখে নিয়েছো 60%-এর ওপর কিন্তু চলে যাচ্ছে। তাহলে কাট অফ যদি 60% তোমাকে কভার আপ করতে হয়, তোমাকে 70%-এর কাছাকাছি এখানে কিন্তু পার্সেন্টাইল হিসাবে কিন্তু তোমাকে কোষে চলতে হবে। সেই জন্য কি করতে হবে, ইংলিশের এই যে টপিকটা খুব ভালো করে তোমাকে জানতে হবে। আজকে তোমাদের জন্য সুমিত স্যার খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছে এবং এক্সপ্লেনেশন সহ মানে সলভ করে দেখে দিয়েছে। প্রিভিয়াস ইয়ারের তোমাদের এখানে এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং এই ক্লাসটা সুমিত স্যার যে ক্লাসটা তোমাদের আজকে ইউটিউবে আসছে, এই ক্লাসটা কিন্তু আমাদের WBCS এর যে নতুন NCERT ব্যাচ আমরা শুরু করেছি, সেই ব্যাচেরই কিন্তু পেড ক্লাস। সেখান থেকে আমি তোমাদের একটা দিলাম। যারা ব্যাচ জয়েন করেছো তারা অলরেডি আমাদের যে ভিডিওগুলো অলরেডি ক্লাস 1-2 হয়ে গেছে, ক্লাস 3 আজকে পেয়ে যাবে, তো তারা কিন্তু পাচ্ছ, ঠিক আছে। তো তোমরা বলার বিষয় হচ্ছে যারা পেড কোর্স আমাদের জয়েন করো না, তাদের জন্য তারা কিভাবে লিখবে, লেখার ধরনটা কিভাবে হবে সেটা তো তোমাদের জানা দরকার। কেননা সেটা না জানলে পরে তুমি লিখতে পারবে না, এটা হচ্ছে 1 নম্বর। তাই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে, ভালো করে গো থ্রু করবে। স্যার যে মেথডোলজি নিয়ে পড়িয়েছে বা যে তোমাদের পয়েন্টগুলো টিপসগুলো দিয়েছে, যে কী কী জায়গায় খেয়াল রাখতে হবে, সেগুলো খুব ভালো করে তোমরা খেয়াল রাখবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা WBCS 2024-এর যে ব্যাচটা শুরু করেছি, এখানে যদি কেউ এনরোল করতে চাও, মানে অনেকে এখনো পর্যন্ত তো প্রায় 350 জনের ওপর কিন্তু এখানে ভর্তি হয়ে গেছে। কেউ যদি এনরোল করতে চাও, আমাদের যে ব্যাচ ডিটেলসের PDFটা সেটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করতে পারো, আমি দিয়ে দেবো। আর ভিডিও ডেসক্রিপশন সেকশন আমি একটা তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি আগের দিন কোর্স ডিটেলসে, সেটাও দেখে নিতে পারো। বাকি তোমরা PDFটার জন্য আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো যে PDFটা দিন, ঠিক আছে। তো তোমরা ক্লাসটা শুরু হচ্ছে, খুব ভালো করে গো থ্রু করো, আশা করি তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে। ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখবে, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। বরাবর বলছি, এখানে কিন্তু শেখার বিষয় আছে, শিখতে পারবে অনেক কিছু, ঠিক আছে। তো ক্লাসটা দেখো, থ্যাংক ইউ। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওটার মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের ব্যাপারে আলোচনা করব, যে টপিকটির নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, উইচ ইজ ট্রান্সলেশন। এবং আমরা এই প্রথম ক্লাস 1-এর মাধ্যমে আলোচনা করব যে একটা প্রপার ট্রান্সলেশন তোমরা কিভাবে করতে পারো। সাধারণত পশ্চিমবঙ্গে হওয়া পরীক্ষাগুলির মধ্যে সর্বোত্তম একটি পরীক্ষার নাম WBCS, এবং সেই WBCS-এ কিন্তু তোমরা ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন দেখতে পাও। তাদের কম্পালসারি যে 400 নম্বরের পেপারটি থাকে। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই এই বিষয়টির সাথে পরিচিত। আর যদি তোমরা এই বিষয়টির সাথে পরিচিত থাকো, তাহলে নিশ্চয়ই জানবে যে ট্রান্সলেশন আসলেই কতটা গুরুত্ব রাখছে। কারণ ট্রান্সলেশনে কিন্তু বিগত, আমি খুব ভুল না হলে প্রায় 10 বছরের মেন্সেই 40 নম্বর বরাদ্দ থাকে। একটি ট্রান্সলেশনে বরাদ্দ থাকে 40 নম্বর। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে দেখার অনুরোধ করব প্রত্যেককে। তার কারণ এই ভিডিওটা যদি ভালো করে তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা এটা ধরতে পারবে যে ট্রান্সলেশনের গুরুত্ব ঠিক কতটা।
আর যদি তোমরা ট্রান্সলেশনের গুরুত্বটা বুঝতে পারো তবেই কিন্তু একমাত্র ট্রান্সলেশন করার বিষয়গুলোতে তোমরা বেশি মনোযোগী হতে পারবে। তো স্টুডেন্টস, এই যে 40 নম্বর থাকে ট্রান্সলেশনে, আসলে কিন্তু এই 40 নম্বরের সাথে যে পুরো 200 পেপারটা আছে, এবং এই 200 পেপারটা বাদ দিলেও যে সমস্ত পরীক্ষাতে জেনারেল ইংলিশ এমসিকিউ ফর্মে থাকে, কখনো 25 নম্বরে থাকতে পারে, কখনো 15 নম্বরে থাকতে পারে, এই সমস্ত কিছুতেই কিন্তু একটা ভাইটাল পার্ট প্লে করে এই ট্রান্সলেশন। কারণ আমি ভাত খাই অর্থাৎ আই ইট রাইস, এইটা বিল্ড করতে গেলেও যা যা নিয়মাবলী দরকার সেটাও যেমন ট্রান্সলেশনের পার্ট, তেমনি ওইগুলো থেকে যখন একটা বৃহত্তর পর্যায়ে খেলাটা চলে যায় তখন গিয়ে যে এই 40 নম্বর সেটাও কিন্তু ট্রান্সলেশনেরই পার্ট। তো সেই জন্য আমি তোমাদেরকে আজকে শেখাবো যে কিভাবে একটা প্রপার ট্রান্সলেশন কম্পিটিটিভ এক্সামের জন্য করা যায়, ইনক্লুডিং WBCS or আদার বিগ এক্সামস। তো এই ভিডিওটা সকলকেই আমি অনুরোধ করব একটু মন দিয়ে দেখার জন্য। দেখো, এখানে আমি ট্রান্সলেশনের জন্য কিছু কি পয়েন্টস অ্যাড করেছি, অর্থাৎ ট্রান্সলেশন করার আগে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ এরপরে তোমরা যখন যেরকম ট্রান্সলেশনে করতে বসো না কেন, তোমাদেরকে ডেফিনেটলি কিন্তু এটাকে মনে রাখতে হবে। এটা বাদে কিন্তু ট্রান্সলেশন করতে শুরু করলে তোমাদের কিন্তু পিটফল হতে পারে। অর্থাৎ আমি যদি WBCS মেন্সকে হাতে ধরে এই মুহূর্তে এগাই, তাহলে মেন্সে ধরো 40 নম্বরের ট্রান্সলেশন আছে, এই পয়েন্টগুলো এই 40-এ খুব ভালো একটা স্কোর করার জন্য কিন্তু যথেষ্ট। কারণ খুব মাইনিউট ডিটেলস বা খুব স্মল ডিটেলসগুলো যদি তোমরা মনে না রাখো তাহলে কিন্তু ট্রান্সলেশন করা খুবই একটা বিপজ্জনক ব্যবস্থা হয়ে দাঁড়াবে, বিপজ্জনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ এই 40 নম্বরে যদি মার্কসটা 20-র নিচে চলে যায় তাহলে কিন্তু অল টোটালে কিন্তু র্যাঙ্ক নাও আসতে পারে। তাই তোমাদেরকে আগে ক্রুশিয়াল বিষয়গুলো থেকে নজর দিতে হবে যে ট্রান্সলেশনে 40 নম্বর দিচ্ছে এবং সেখানে 4খানা ন্যূনতম তারা সেন্টেন্স দিচ্ছে, তো পার সেন্টেন্সে 10 নম্বর করে দিচ্ছে। তো সেক্ষেত্রে এইটা কিন্তু নট আ জোক। তার মানে নিশ্চয়ই সেই ট্রান্সলেশনটা থেকে তারা এক্সপেক্ট করছে যে তোমরা তাদেরকে খুব ভালো কিছু রেকমেন্ড করবে, খুব ভালো কিছু একটা লিখবে। তো আমি কি পয়েন্টসগুলোতে পরপর আসছি। আজকের এই ক্লাসটাতে আমরা ডিটেলে কি পয়েন্টসগুলো আলোচনা করব, কিভাবে ট্রান্সলেশন তোমরা লিখবে সেটা আলোচনা করব, এবং তার সাথেও তোমাদের এই ভিডিওটাতে থাকছে 2খানা মডেল ট্রান্সলেশন, যেটাও আমি তোমাদেরকে ঠিক এই কি পয়েন্টসগুলো কানেক্ট করে আলোচনা করে দেবো। তো চলো প্রথম কি পয়েন্টসটা আমরা একটু দেখে নিই। তো প্রথম কি পয়েন্টস যেটা রয়েছে, স্টাডি দ্য হোল প্যাসেজ লাইক আ স্টোরি ফর অ্যাটলিস্ট 3-4 টাইমস। অর্থাৎ যখন তোমরা একটা প্যাসেজ পাবে, সেই প্যাসেজে আমরা যদি ধরি যে এরকম 4টে লাইন আছে, আমি WBCS মেইনসের যেগুলো লাস্ট প্যাসেজ কিছু দেখছিলাম, কখনো কখনো এরকম 4টে লাইন থাকে, কখনো অনেক লম্বা থাকে। তো আমি যদি ধরে নিই একটা এরকম গল্প দেওয়া হয়েছে বা কোনো গল্পের মাঝখান থেকে তুলে নেওয়া হয়েছে কোনো একটা অংশ, তো তোমাকে প্রথম যখন ট্রান্সলেশনটা হাতে পাওয়া যাবে তুমি যেটা করবে, লাইন বাই লাইন ট্রান্সলেশন করতে আরম্ভ করবে না। অর্থাৎ প্রথম লাইনটা পড়ে তুমি পরের পার্টগুলো পড়লেই না, পড়েই প্রথমেই তুমি ট্রান্সলেশন করতে স্টার্ট করে দিলে, তো এটা করবে না। তার বদলে কি করবে, তোমাকে আগে বুঝতে হবে যে গল্পটার এসেন্সটা কি, সাবজেক্টটা কি বলতে চাইছে। তোমাকে ওই প্যাসেজটাকে পুরোটা পড়তে হবে একটা গল্পের মতো করে, নিজের স্বাচ্ছন্দ্য মতো করে পড়তে হবে। তুমি ওটাকে যে কোনোভাবে পড়তে পারো। তো গল্পের মতো করে যখন জিনিসটা পড়বে, সেইটা যখন পড়া হয়ে যাবে, তারপরেও প্রায় আমি অন্তত রেকমেন্ড করি স্টুডেন্টদেরকে 3 থেকে 4 বার এটা পড়তে। অন্তত 3 থেকে 4 বার যখন তুমি বিষয়টা পড়ে ফেলবে, তোমার সেটার ব্যাপারে কিন্তু একটা কনসেপ্ট তৈরি হবে, যেটা তুমি যদি ওই প্রথম লাইনটাকেই পড়ে তুমি যদি লিখতে আরম্ভ করতে তাহলে হতো না। অর্থাৎ যদি আজকে মজুরি বা স্যালারি এসবের কথা বলি, তুমি ধরো প্রথম লাইনটা পড়লে তোমার হয়তো বুঝতে সমস্যা হলো জায়গাটা কি। যেমন দেখো, টাকা পাওয়া, একটা হয় ওয়েজ, একটা হয় স্যালারি, আরও একটা হতে পারে সেটা ফিজ, অনেক ধরনের, এগুলো সবকটাই কিন্তু অর্থালাভ, অর্থাৎ অর্থ আসা। কিন্তু আমরা ওয়েজ কথাটা কিসের ক্ষেত্রেও ব্যবহার করি, আমরা মজুর বা মজুরির ক্ষেত্রে ব্যবহার করি, স্যালারি আমরা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ব্যবহার করি, তাই তো? এবং আমরা ফিজ ব্যবহার করি ওটা রেসপেক্টেবল ফান্ডের দিক থেকে। তো সেক্ষেত্রে তিনটেই কিন্তু পয়সা দেওয়া বা কারোর পয়সা নেওয়া, কিন্তু লক্ষ্য করে দেখো এই তিনটের কিন্তু সোশ্যাল স্ট্রাকচার এবং একই সাথে কিন্তু ভোক্যাবটাও আলাদা। তো সেক্ষেত্রে পুরো প্যাসেজটাকে না পড়ে কখনোই কোনো ভাবে আমরা এগোবো না। প্রথম লাইনটাকে আমরা না পড়ে কোনোভাবেই কিন্তু
আমরা ডিসাইড করে নেব না যে কি হতে চলেছে এই লাইনটা ট্রান্সলেশন। তো আশা করছি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো যে ট্রান্সলেশন করার শুরুতেই আমরা প্যাসেজটাকে ভালো করে পড়বো এবং সেই প্যাসেজটাকে আমরা 3 থেকে 4 বার করে পড়বো। যতক্ষণ না 3 থেকে 4 বার করে আমরা প্যাসেজটা পড়ছি তার আগে আমরা প্যাসেজকে অ্যাটেম্প্ট করার কথা মাথায় আনবো না। এবং তার সাথে এখানে একটা কথা আমি দিয়ে দিয়েছি, ডোন্ট অ্যাটেম্প্ট টু কুইক। মাথায় রাখো এই পৃথিবীর নয়, এই বাংলার যে কোনো বা এই ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে কোনো সাবজেক্টকে টাচ করার আগে প্রথম যেটা দরকার একজন অ্যাসপিরেন্টের সেটা হচ্ছে কামনেস। এবং যে সাবজেক্টটাতে তোমাদের সকলের ভয়, আমি যদি এই মুহূর্তে ইংরেজি ধরে নিই তাহলে কিন্তু এই কামনেসটা থাকা খুব জরুরি। এবং এই কামনেসটার জন্যই বলা যে ডোন্ট অ্যাটেম্প্ট টু কুইক। কারণ তুমি যদি একবার লিখে ফেলো তখন কিন্তু সেটাকে আর সব ক্ষেত্রে কিন্তু রেকটিফাই করা যাবে না, এবং সেক্ষেত্রে কিন্তু এই 40 নম্বরে কিন্তু ধাক্কাটা পড়বে। আর এই 40 নম্বরে ধাক্কাটা পড়লে আর যাই হোক হয়তো বছরটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে কিন্তু ইমোশনে চললে হবে না, প্র্যাকটিক্যালি চলতে হবে। এই পুরো খেলাটা কিন্তু নাম্বারের খেলা, WBCS মেন্স ধরে যদি আমি বলি। কারণ WBCS এর মতো করে আমি যদি তোমাদেরকে গাইড করতে পারি তাহলে কিন্তু একমাত্র তোমরা বাকি যে কোনো এক্সাম খুব সহজে ক্র্যাক করে বেরিয়ে যাবে। তো এটা গেল প্রথম পয়েন্ট। আমি আশা রাখছি যে প্রথম পয়েন্টটা তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো এবার আসবো আমি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটাতে যেটা বলতে চাইছি সেটা একটু মন দিয়ে দেখবে। বলা রয়েছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ দ্য প্যাসেজ। নিশ্চয়ই তোমাদের মধ্যে একটু বুঝতে শুরুতে অসুবিধা হবে, কারণ এইভাবে WBCS মেন্সের ইংরেজি বা যে কোনো পরীক্ষার ইংরেজি করলেই কিন্তু একমাত্র নাম্বারটা পাওয়া যায়। কারণ ইংরেজি এবং বাংলা এমন একটা সাবজেক্ট, আমি তোমাদেরকে বলে রাখি, এখানে ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার দুটোর খেলা হয়। শুধু ভাষার খেলা হয় না, সাহিত্যের খেলাও হয়, ভাষা চয়নের খেলা হয়। এই ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারের গেম হচ্ছে কিন্তু এই পুরোপুরি 400 নম্বরটা, যার ইংরেজিটা আমি এখন তোমাদেরকে কভার করাচ্ছি, ইংরেজি ট্রান্সলেশন পার্টটা। তো এখানে এসেন্স অফ দ্য প্যাসেজের এখানে আমি কেন বারবার করে তোমাদেরকে নজর দিতে বলছি, এসেন্স অফ দ্য প্যাসেজ মানে হচ্ছে প্যাসেজটা কিসের ভিত্তিতে লেখা হয়েছে, বা তুমি একজন মানুষ হিসাবে যখন পড়ছো, একজন পরীক্ষার্থী হিসাবে যখন প্যাসেজটা পড়ছো, তখন প্যাসেজটা পড়েই তোমার মধ্যে প্রথম কি ফিলিং আসছে যে আমি প্যাসেজটাকে কিভাবে লেখা স্টার্ট করব। ওকে, কিভাবে আমি প্যাসেজটাকে পড়ছি এবং প্যাসেজটার মধ্যেকার একটা এসেন্স সেইটাকে কিন্তু বুঝতে হবে। অর্থাৎ তোমরা যখন স্টোরি কোনো পড়ো তোমরা দেখবে প্যাসেজটা কি কোনো মোটিভেশনাল প্যাসেজ, নাকি স্পিরিচুয়ালস প্যাসেজ, প্যাসেজটা কিসে, নাকি প্যাট্রিওটিক্যাল প্যাসেজ, প্যাট্রিওটিক কিছু লেখা আছে দেশাত্মবোধক, নাকি প্যাসেজটা কোনো একটা অটোবায়োগ্রাফি। তোমাকে প্যাসেজটার এসেন্সটাকে ধরতে হবে। আর তুমি আশা করছি প্যাসেজটা যখন পড়বে তুমি কিন্তু খুব আরামসেই বুঝতে পারবে যে প্যাসেজটা আসলে কি, প্যাসেজটা আসলে কোথা থেকে দেওয়া হয়েছে। এইটা যদি ধরতে নাও পারো কিন্তু প্যাসেজটার মূল অর্থ, প্যাসেজটার সারমর্মটা তুমি ধরে ফেলতে পারবে। অন্তত এইটুকু একটা ছেলে মেয়ে যখন পরীক্ষা দিতে বসছো এইটুকু নিশ্চয়ই তোমরা ম্যাচুরিটিতে এসেছো এই মুহূর্তে। তো সেই জন্য দ্বিতীয় পয়েন্টটাতে আমি এটাই বলতে চেয়েছি যে প্যাসেজটার এসেন্সটা বুঝতে হবে, যে প্যাসেজটা কি জনরা থেকে ফলো করছে, প্যাসেজটা কোনখান থেকে দেওয়া হয়েছে। কারণ তুমি যদি এসেন্সটা বুঝতে পারো তাতে কি ভালো হবে, তোমার কোন ভোক্যাব ইউজ হবে, তুমি কিভাবে প্যাসেজটাকে উপস্থাপিত করবে, এই সমস্ত কিছু কিন্তু এখানে কভার হয়ে যাবে। তাই প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম যে যে কোনো একটা হোল প্যাসেজকে 3 থেকে 4 বার আমরা রিড করব এবং আমরা প্রথমেই খুব কুইকলি অ্যাটেম্প্ট করব না। আমরা দ্বিতীয়বারে কি দেখলাম, আমরা দ্বিতীয়বারে দেখছি যে পুরো এসেন্সটা প্যাসেজের আমাদেরকে ধরতে হবে। অর্থাৎ প্যাসেজটা জনরাটা কি, প্যাসেজটা কি আদৌ মোটিভেশনাল প্যাসেজ, নাকি প্যাসেজটা কিভাবে আর কি আমাদের সামনে রাখা হয়েছে, প্যাসেজটা কি কোনো অটোবায়োগ্রাফি, অর্থাৎ বেসিক্যালি প্যাসেজটা কীরকম সেটা বুঝতে হবে। তবে গিয়ে কিন্তু একমাত্র টপ র্যাঙ্কে হোল্ড করতে পারবে এই সাবজেক্টটাকে। এরপরে যে পয়েন্টটা আছে পয়েন্ট নাম্বার 3, এই পয়েন্ট নাম্বার 3তেই কিন্তু অধিকাংশ ছেলেমেয়েটা মিস্টেক করে ফেলে, যে ক্ষেত্রে আমি বারবার শুনি স্যার আমি তো অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো স্কোর করেছি কিন্তু আমার ইংরেজি পেপারটাতে 80-90 আসছে স্যার, কিংবা অনেকের 70 আসছে, তো স্যার আমি তো ট্রান্সলেশন ভালো করেই করেছিলাম, আমার তো স্যার ভুল থাকার কথা না, কিন্তু স্যার কেন কম নম্বর আসছে। তো কম নম্বর আসছে তার কারণ হচ্ছে এই যে পেপারটা কম্পালসারি পেপারের মধ্যে যেটা পড়ে, আমরা সাধারণত শুরু থেকেই কম্পালসারি পেপারে প্রপার ট্রেনিংটা পাই না, অন্তত পশ্চিমবঙ্গে তো পাই না। সেই কম্পালসারি পেপারে একটা প্রপার ট্রেনিং থাকা উচিত। তার কারণে কম্পালসারি পেপার এমন একটা পেপার যেটা WBCS এর মতো একটা পরীক্ষাতেও 400 নম্বরের ওয়েটেজ ক্যারি করছে, যার মধ্যে ইংরেজি 200 এবং বাংলা 200। তো সেক্ষেত্রে এই কম্পালসারি পেপারটা শুড বি টেকেন সিরিয়াসলি
অ্যান্ড অলসো ইন আ ভেরি মেথোডোলজিক্যাল ম্যানার। তোমাকে একটা মেথডের মাধ্যমে কিন্তু পড়াশোনাটা করতে হবে। তুমি যদি ধরে রাখো, এই ভিডিওটা যারা দেখছো তাদের উদ্দেশ্যেই বলছি, তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো, আমার এমন কোনো প্রিয় ছাত্রছাত্রীরা থাকো যাদের ইংরেজি খুবই দুর্বল, যারা হয়তো ইংরেজিটাকে খুব ভয় পেয়ে এসেছো, তাদেরকেও বলতে পারি এইরকম ভিডিও যদি তোমরা দেখো তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদের ট্রান্সলেশনে উপকার হবে। এবং ট্রান্সলেশন যেহেতু আলটিমেটলি বাংলা থেকে ইংরেজি করা নয়, তার সঙ্গে আরও অনেকটা গ্রামার কানেক্টেড থাকে, অনেকটা টেন্স কানেক্টেড থাকে, ক্লজ কানেক্টেড থাকে, সম্পূর্ণ পার্ট অফ স্পিচ কানেক্টেড থাকে। এই সমস্ত কিছুই কিন্তু তোমাকে হেল্প করবে, কারণ এগুলো তুমি যাই এক্সাম দেবে সব কিছুর সাথে এগুলো বাই প্রোডাক্ট হিসাবে আসবে। তো সেই জন্য 3 নম্বর পয়েন্টটাতে কিন্তু খুব ভাইটাল একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি, যেটা হচ্ছে দেয়ার শুড বি নো লিটারাল ট্রান্সলেশন আনটিল ইট ইজ নিডেড। অর্থাৎ যে কোনো লাইন তুমি যখন পড়লে, প্যাসেজটা তুমি যখন পড়লে, তুমি যখন পুরো পড়াশোনাটা করে ফেললে এবং তুমি তারপর এসেন্সটাকে ধরলে, তারপর কিন্তু তুমি বুঝতে পারবে যে আসলে এখানে লিটারাল ট্রান্সলেশন চাইছে না, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে তারা সব ক্ষেত্রে বলছে না। তাই আমরা এখানে অনেক ক্ষেত্রেই ভাবানুবাদে মন দেব, রাদার ডিরেক্টলি যেটা বলছে সেটাকেই আমরা একটা অদ্ভুতভাবে ট্রান্সলেট করবো, এটা এখানে বলা হয় না। ওকে, সব ক্ষেত্রে কিন্তু এটা সত্যি নয়। তো সেই জন্য লিটারাল ট্রান্সলেশন নয় আনটিল ইট ইজ নিডেড। সেটা তোমার এক্সপিরিয়েন্স, তোমার প্র্যাকটিস তোমাকে দেখিয়ে দেবে যে কোনখানটাতে লিটারাল ট্রান্সলেশনও তুমি চাইলে করতে পারো। তো তুমি যদি লিটারাল ট্রান্সলেশন সব ক্ষেত্রেই করে দাও তাহলে সেখানেও কিন্তু মার্কস অনেকটা কমে আসতে পারে। এবার এটা তোমরা কি করে বুঝবে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে বুঝতে হবে, এরকম ক্লাস করার মাধ্যমেই তোমাদেরকে বুঝতে হবে। এর পরের পয়েন্টটা দেখো, পয়েন্ট নাম্বার 4। আমি আশা করছি তোমরা প্রথম 3টে পয়েন্ট বুঝতে পেরেছো এবং আশা করছি অনেকেই কানেক্ট করতে পারছো, যদি কেউ প্রিভিয়াসলি মেন্স দিয়ে থাকো, যে এই বিষয়গুলো হয়তো তোমরা অনেকেই মাথায় রাখোনি। তো নেক্সট টাইম থেকে এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখো, কারণ এই পৃথিবীতে একটা কথা আছে, লিটল থিংস আর নট লিটল। আমাদেরকে প্রত্যেকটা ছোট ছোট লিটল থিংসে কিন্তু মন দিতে হবে। আর বারবার বলছি, ইংরেজি কিন্তু ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারের খেলা। আমি নিজে একজন ইংরেজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, আমি বহু বছর এই সাবজেক্টটা পড়িয়েছি। তো সেক্ষেত্রে আমার এইটুকু স্বল্প জ্ঞানে আমি তোমাদের বলতে পারি, এটাতে তোমরা যতই কম পড়াশোনাতে থাকো, ইংরেজিটা তোমরা যতই এক সময়ের জন্য হয়তো ভয় পেয়েছো, কিন্তু ইংরেজি যদি ঠিকঠাক শেখো, 9 থেকে 10 মাস শুড বি এনাফ ফর দিস কাইন্ড অফ এক্সামস অর দিস কাইন্ড অফ প্রিপারেশন। এরপরে দেখো, বি কাম ওয়াইল চুজিং দ্য স্টক অফ ওয়ার্ডস। এখানে খুব ইন্টারেস্টিং একটা টপিক আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, যে বি কাম ওয়াইল চুজিং দ্য স্টক অফ ওয়ার্ডস, ইট ম্যাটার্স। এবার নিশ্চয়ই তোমরা অনেকে অবাক হবে যে এই বিষয়টার কি মানে, হঠাৎ করে আমি এইটা কেন লিখলাম, যে স্টক অফ ওয়ার্ড চুজ করার সময় এরকমভাবে কাম থাকতে হবে। তো আমি সেটাই এখন তোমাদেরকে আমি এক্সপ্লেন করব, রাইট? কারণ এই এক্সপ্লেনেশনটা কিন্তু খুব দরকার, আমি এখন সেটাই তোমাদেরকে এক্সপ্লেন করব। তো দেখো, যে কোনো সাবজেক্টের তোমরা যখন ট্রান্সলেট করবে, যে কোনো ভাষার, আমি যদি স্পেসিফিক্যালি ইংরেজিও ধরি, আমি শুরুতে তোমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিনে আমি 3খানা শব্দ লিখেছিলাম, ওয়েজ বা ওয়েজেস, স্যালারি, ফিস। ঠিক এই তিনটেও তো 3টে শব্দ, কিন্তু তুমি ভাবো, তুমি কি এখন বলতে পারবে যে আমি যখন শিক্ষককে মজুরি দিচ্ছি? কখনোই তো বলতে পারবে না। শিক্ষককে আমরা ফিস দিই, ঠিক তেমনি তোমরা যদি বলে ফেলো কোনোভাবে যে আমরা একজন শিক্ষককে ওয়েজ দিচ্ছি, তাহলে কিন্তু নম্বরটাও কাটা যাবে এবং পুরোপুরি তার তোমার প্রতি যে মনোভাব, এই খাতাটা দেখতে দেখতে খুব খারাপ হয়ে যাবে। তো সেই জন্য খুব শান্ত থাকতে হবে। ভোক্যাব অর্থাৎ আমরা যে শব্দটা চয়ন করছি, শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি যত্নশীল হতে হবে। শব্দ চয়নের ক্ষেত্রে যদি আমরা যত্নশীল না হই তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। তো এখানে সেটাই বলা আছে যে আমাদের স্টক অফ ওয়ার্ডস নিয়ে খেলতে হবে, যে কোন ওয়ার্ডটা এখানে যাচ্ছে। এবার এখন শুরুতে এগুলো খুব কঠিন মনে হতে পারে, কারণ তোমরা সবে জানছো, একটা ভালো জিনিস জানছো। এরপর গিয়ে তোমরা যখন ওয়ার্ড নিয়ে পড়াশোনা করবে, ভোক্যাবসের ক্লাস তোমরা পাবে, তখন নিশ্চয়ই সেগুলো আরও ঠিক হয়ে যাবে। এবারে 5 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে হলে কিভাবে আমরা প্রপারলি ট্রান্সলেশন করে আসতে পারবো। তো হলে প্রথমে তোমরা দেখতে পারো, ইফ পসিবল দেন ফার্স্ট রাইট বাই আ পেন্সিল, then revise the passage again and again, then complete it by pen. এইটা তোমাদের প্রত্যেককে আমি একবার নিয়ে যাব তোমাদের স্কুল টাইমে, আমাদের সময়কার মাধ্যমিকের সময়। তোমরা লক্ষ্য করে দেখবে আমরা অনেক ক্ষেত্রে এটা বলতাম যে আগে ম্যাপ পয়েন্টিংটা পেন্সিলে করে নাও। আমরা যখন ভূগোলে ম্যাপ পয়েন্টিং করতাম বা এরকম কোনো কিছু থাকতো যখন, বা গ্রাফের এক্সাম, জানি না এখন গ্রাফ দেওয়া হয় কি না, নিশ্চয়ই তোমরা একটু নস্টালজিক হয়ে পড়বে। সেই গ্রাফের যে এক্সামের টাইমিংটা ছিল, আমরা না প্রথমে পেন্সিল দিয়ে লিখতাম। তার কারণটা হচ্ছে পেন্সিলে করা মিস্টেকগুলোকে আমরা না ইরেজ করে দিতে পারি, পেন দিয়ে করা মিস্টেককে সবসময় ইরেজ করা যায় না।
তাই না? তো সেক্ষেত্রে তোমাকে আমি রেকমেন্ড করব, যেটা আমি আমার বিগত বছরে আমার ছাত্রছাত্রীদেরকেও রেকমেন্ড করেছি, বহু ছাত্রছাত্রীকে রেকমেন্ড করেছি যারা মেন্স দিয়েছে, সেক্ষেত্রে আমার এই রেকমেন্ডেশনটাই থাকে যে তোমরা প্রথমে যদি সময় পাও, যদি সেইভাবে নিজেকে তোমরা অ্যালট করতে পারো, ডেফিনেটলি ইউ উইল গেট মাচ টাইম। সেই সময়টাতে তোমরা ওইটাকে ভালো করে পড়ে তোমরা নাকি পেন্সিলে লিখে ফেলো পুরো ট্রান্সলেশনটা। লিখে ফেলার পর ভালো করে একবার পড়ে দেখো, যদি মনে করো যে প্যাসেজটা পড়ার পরে যে না প্যাসেজটা একদম ঠিকঠাক আছে, এবং এবার গিয়ে তোমরা ওটাকে পেন দিয়ে ফাইনাল করো। এবার কেন এটা আমার বলা, কারণ এই এক্সামটার জন্য তোমরা বহু বছর অপেক্ষা করছো, বহু জন চাকরির প্রতীক্ষা করছো, সেখানে একটা ছোট্ট মিস্টেকে যদি একটা নম্বরও কমে যায়, সেখানেও কিন্তু র্যাঙ্ক থেকে তোমরা বাইরে চলে আসতে পারো। বাইরে চলে এলে কিন্তু তারপর আবার অনেকটা সময়ের লড়াই। সেই জন্য একটা কথা মাথায় রাখবে যে যত বেশি ঘাম ঝরাবে প্র্যাকটিসে, তত কম রক্ত ঝরবে যুদ্ধক্ষেত্রে। তাই এই খাটাখাটনিগুলো কিন্তু প্রিপারেশন ফেজেই করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। তো আশা করছি এই 5টা কি পয়েন্টস তোমরা প্রত্যেকেই মাথায় রাখবে, এবং আমি যথেষ্ট রকম আশাবাদী যে এই 5টা কি পয়েন্টস তোমরা যদি ভালো করে মাথায় রেখে চলো, তাহলে কিন্তু ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ, এবং খুব যথেষ্ট ভালো করেই তোমাদের এই ট্রান্সলেশনটা হবে। এবার আমি তোমাদেরকে দুটো মডেল ট্রান্সলেশন দেখাচ্ছি, এবং এরপরে তো ডেফিনেটলি এই সিরিজে তোমরা WBCS এরও প্রিভিয়াস ইয়ারে যে ট্রান্সলেশনগুলো দিয়েছে সেটাও আমি আলোচনা করে দেবো, এবং এর সাথে পিকে দে সরকার স্যারেরও ট্রান্সলেশন আমি তোমাদের সাথে আলোচনা করব, বিবিধ আলোচনা এখানে হবে। তো এখানে একটা ট্রান্সলেশন তোমাদের সামনে আমি রেখেছি। আমি তোমাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করবো এই ট্রান্সলেশনটার আগে ওই 5টা পয়েন্ট মাথায় রাখো। আমি একবার মনে করিয়ে দিচ্ছি, প্রথম দিকে যে পয়েন্টটা ছিল, আগে আমাদেরকে ট্রান্সলেশনটাকে পড়তে হবে 3 থেকে 4 বার। তো আমি তোমাদেরকে এক্স্যাক্টলি এখানে করে দেখাচ্ছি যে হাউ টু স্কোর আ গ্রেটার মার্কস ইন ট্রান্সলেশন বাই ফলোইং জাস্ট দ্যাট সিম্পল 5 স্টেপস, যেটা আজকে শুরুতে লেখা আছে। তো দেখো এখানে বলা রয়েছে, গ্রামের স্থায়ী বাসিন্দা যারা নিজেরাই বা অন্যের মাধ্যমে নিজ গ্রামে জমি চাষ করত, তাদেরকে বলা হতো খুদকাস্তর রায়ত। ওকে, তাদেরকে পরগনা বা নিরিখের জন্য প্রথানুযায়ী অথবা তাদের অনুকূলে সম্পাদিত ইজারা দলিলে বা পাট্টাতে উল্লিখিত হারে রাজস্ব প্রদান করতে হতো। যদি তারা নিয়মিত কর পরিশোধ করত, তাহলে তাদেরকে জমি থেকে উচ্ছেদ করা যেত না। তারা বংশ পরম্পরায় এই জমির মালিকানা ভোগ করত। তাদের খুশি মতো তারা জমি পরিত্যাগও করতে পারতো না। দেখো প্রথমবার যখন পড়লাম, আমি যদি মনে করি আমি তোমাদের জায়গায় আছি, একজন বেসিক স্টুডেন্ট, আমার প্রথমেই মাথায় আসবে যে এটা একটা কোনো গ্রামের গল্প বলা হচ্ছে। ইট ইজ আ স্টোরি অফ আ ভিলেজ। আস্তে আস্তে তুমি দেখো এসেন্সটা বিল্ড করছো, কিভাবে একটা টপার তৈরি হয় তোমাদেরকে সেটাই শেখাচ্ছে এই পেপারে। প্রথমে তোমার মাথায় একটা ভিলেজের স্টোরি এলো, এবার তুমি দ্বিতীয়বার এটাকে পড়ছো। ওকে, ভালো করে দেখো, কামনেস ইজ দ্য কি ফর আ গ্রেটার সাকসেস। তো গ্রামের স্থায়ী বাসিন্দা তুমি দ্বিতীয়বার পড়ছো, যারা নিজেরাই বা অন্যের মাধ্যমে নিজ গ্রামে জমি চাষ করতো। অর্থাৎ আমি ধরতে পারছি ঘটনাটা কি, যে গ্রামের কিছু এরকম রেসিডেন্ট যারা গ্রামে অনেক দিন ধরে থাকছে, তারা নিজেরা চাষ করতে পারতো কিংবা অন্যের মাধ্যমে চাষ করতো, তাদেরকে রায়ত বলা হতো, খুদকার্ত রায়ত। তারপরের লাইনটা কি বুঝবো, তাদেরকে নাকি পরগনার জন্য একটা এরকম প্রথা ছিল, একটা কাস্টম ছিল, যেটা কিনা তাদের অনুকূলে হওয়া কোনো ইজারা বা দলিলে পাট্টাতে একটা হার থাকতো বা একটা রেট থাকতো, সেই রেটে তাদেরকে রেভিনিউ দিতে হতো, রাজস্ব মানে রেভিনিউ দিতে হতো। এবার তারা যদি নিয়মিত সেটা পরিশোধ করতো, তাহলে তাদেরকে জমি থেকে কখনোই উচ্ছেদ করা যেত না, এবং তারা বংশ পরম্পরায় মালিকানা উপভোগ করতো, এবং তারা খুশি মতো জমি পরিত্যাগ করতে পারতো না। অর্থাৎ আমরা দুবার পরে একটা কনসেপ্ট বুঝতে পারলাম যে এখানে কিছু গ্রামের বাসিন্দাদের কথা বলা হচ্ছে, কিছু ফ্যামিলিজের কথা বলা হচ্ছে, যারা কিনা নিজেরা কিংবা অন্যকে দিয়ে গ্রামে চাষ করাতো, এবং একটা সময় তারা যেই চাষটা করাচ্ছে তাদের ওই যে দলিলটা থাকতো, সেখানে কিছু রেট এক্সপ্লেন করা থাকতো, কিছু এরকম রেভিনিউর কথা বলা থাকতো, যেটা তাদেরকে দিতে হতো। তখনকার নিশ্চয়ই কোনো রাজাকে, কোনো সুলতানকে, কাউকে একটা দিতে হতো, এবং তারা যদি সেটাকে সত্যি সত্যি রেগুলার বেসিসে পে করতো, তাহলে তাদের এই জমিটা নেওয়া হতো না, এবং তারা হেরিটেজ ওয়াইজ বা হেরিডিটারি তারা কিন্তু সেটাকে উল্লেখ করত, এবং তারাও যদি চাইতো তারাও কিন্তু তখন জমিটা ছাড়তে পারতো না। বাস আমরা দেখো 3টে বার পড়লাম, এবং মাত্র এই 3বার পড়ার মাধ্যমেই কিন্তু আমাদের মধ্যে স্টুডেন্টস এইটা নিয়ে একটা আইডিয়া তৈরি হয়ে গেল।
এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটু আগের ওই পার্ট 1 আমি কেন বারবার বলেছিলাম যে 3 থেকে 4 বার আমরা এটা পড়ব। আমি তারপরে কি বলেছিলাম, ক্যাচ দ্য এসেন্স বা ক্যাচ দ্য সাবজেক্ট অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজটা পড়ে আমরা বুঝতে পারলাম এটা কোনো একটা জায়গা থেকে জাস্ট একটা প্যারা তুলে দেওয়া হয়েছে এবং সেই প্যারাটাতে একটা থার্ড পার্সন প্যারা, যেটা কোনো একটা জায়গার গল্পের কথা বলা হচ্ছে। তো এসেন্স ধরে ফেলেছি। তারপরে আমি কি বলেছিলাম যে ভোক্যাব, যে আমি কোন শব্দটা ব্যবহার করব, শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা দেখছো স্থায়ী বাসিন্দাদের কথা বলা আছে, তো এখানে সেই রকম পাবলিক ওয়ার্ডস আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এবার আমি লাইন বাই লাইন তোমাদেরকে খুব সুন্দর করে আমি আমার যেটুকু ভাবে তোমাদেরকে আমি বোঝাতে পারতাম বা বোঝাতে পারবো সেইভাবেই আমি তোমাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করব তোমাদেরকে আমি বোঝাতে পারবো। তো চলো এবার আমি ইংরেজি লাইনগুলোতে আসছি। ইংলিশ লাইনগুলোতে আমি আসবো। প্রথম লাইনটা দেখো, গ্রামের স্থায়ী বাসিন্দা। ওকে, এই গ্রামের স্থায়ী বাসিন্দার পার্টটাকে একটু দেখো যে কিভাবে ওরা ট্রান্সলেশনটা তৈরি করছে। তো গ্রামের স্থায়ী বাসিন্দা মানে হচ্ছে স্থায়ী বাসিন্দা কোথাকার, গ্রামে। তো পার্মানেন্ট সেটেলার্স অফ ভিলেজেস। ওকে, এবার তোমরা সেটেলার্সের জায়গায় রেসিডেন্টও করতে পারো, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিয়ালস অফ ভিলেজেসও করতে পারো, রেসিডেন্টসও করতে পারো। এখানে একটু ভাষাটা ব্যবহার করেছি যে পার্মানেন্ট সেটেলার্স অফ ভিলেজেস। এরপরে কি লাইনটা, যারা নিজেরাই বা অন্যের মাধ্যমে, অর্থাৎ হু দেমসেলভস কাল্টিভেটেড ল্যান্ডস অফ দেয়ার ওন ভিলেজ অর থ্রু আদার্স। এতটা দেখো আমি ভাগ করে করে দেখিয়ে দিচ্ছি, একদম কঠিন কিছু নেই। এই হুয়ের আগে একটা ভাগ হবে। তো যারা নিজেরাই বা অন্যের মাধ্যমে, অর্থাৎ যারা নিজেরাও করতো, অর্থাৎ দেমসেলভস কাল্টিভেটেড ল্যান্ডস অফ দেয়ার ওন ভিলেজ, অর্থাৎ নিজেদের ভিলেজের কাল্টিভেট করতো ল্যান্ড তারা নিজেরাই, অথবা থ্রু আদার্স বা অন্যদেরকে দিয়ে করতো। পরের লাইনটা কি দেখছি, তাদেরকে বলা হতো খুদকাস্ত রায়ত। তো ওয়ার নোন অ্যাজ খুদকাস্ত রায়তস। এবার এই যে স্পেলিংটা, যদি তোমার মনে হয় যে এখানে রায়তটা তুমি ধরো এইটা লিখতে RAYAT, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি এটাও কাটতো না, এটাও ঠিক হতো। তার কারণটা হচ্ছে এগুলো প্রপার নাউন, সেকালে এগুলো প্রপার বা কমনের মধ্যে পড়ে। ওকে, এই রায়ত যে ব্যাপারটা, এবার ইংরেজিতে এই রায়তকে কি ভাষায় ডাকা হয় সেটা অনেকেই জানে না। ওকে, তুমি এটাকেও লিখতে পারতে যদি কারোর এখন প্রশ্ন থাকতো যে স্যার এই খুদকাস্ত রায়ত ওয়ার্ডটা তো আমরা আগে শুনিনি, তাহলে এখানে তো আমাদের স্পেলিং মিস্টেক হতে পারে। আনটিল সেই স্পেলিংটা খুব একটা ভয়াবহ তুমি লিখে ফেলছো, ধর এই খুদকাস্ত কথাটা এইভাবেই হয়, এখানে ম্যাক্সিমাম যদি একটা ও বসাও তাও ঠিক দাঁড়াতে পারে, কিন্তু তুমি যদি এখন দুখানা ইউ দিয়ে দাও, এখানে ডিটা না দাও, তাহলে তো ডেফিনেটলি প্রোনাউন্সিয়েশনটাই আসছে না। প্রোনাউন্সিয়েশনটা যখন দাঁড়াচ্ছে না তখন ওটা ভুল হতো। তো এইখানে ভয় পাবে না, এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওকে, পরের লাইনটাতে আসছে। তো তাদেরকে পরগনা বা নিরিখের জন্য প্রথানুযায়ী অথবা তাদের অনুকূলে সম্পাদিত ইজারা দলিলে পাট্টাতে উল্লিখিত হারে রাজস্ব প্রদান করতে হতো। এটা পরের লাইনটা। তো এখানে দেখো, দে হ্যাড টু পে রেভিনিউ অ্যাট দ্য কাস্টমারি রেট অফ দেয়ার পারগানা কল্ড নিরিখ or at the rate mentioned in the patta or lease deed executed in their favor. আমি একটু এটাকে ভেঙে ভেঙে বলে দিই, তাহলে আমি আশা করবো যে তোমরা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে বুঝতে পারবে। প্রথম ব্যাপারটা কি বলেছে, তাদেরকে পরগনা বা নিরিখের জন্য প্রথানুযায়ী। তো এখানে কি ধরা হচ্ছে, দে হ্যাড টু পে রেভিনিউ অ্যাট দ্য কাস্টমারি রেট, অর্থাৎ তাদেরকে সেই কাস্টমারি রেটে রাজস্ব দেওয়া হতো অফ দেয়ার পরগনা, যেটাকে নিরিখ বলা হতো, যেটা এখানে বলা রয়েছে যে পরগনা বা নিরিখের জন্য প্রথানুযায়ী। তাই এখানে এটাই বলা রয়েছে যে কাস্টমারি রেট অফ দেয়ার পরগনা অর নিরিখ। ওকে, এটা দেখো ভালো করে। এবং এখানে প্রথানুযায়ী কথাটা এখানে আমি ব্যবহার করিনি, বাট তুমি চাইলেও এটা ট্র্যাডিশনালি কথাটাকে শুরুতেও ব্যবহার করতে পারো। এই প্রথানুযায়ী বা এরকম রয়েছে যেটা, তো ট্র্যাডিশনালিটাও ব্যবহার করতে পারো, যে ট্র্যাডিশনালি দে হ্যাড টু পে রেভিনিউ অ্যাট আ কাস্টমারি রেট অফ দেয়ার পরগনা কল্ড নিরিখ। এই যে পরগনা বা নিরিখের জন্য প্রথানুযায়ী মানে ট্র্যাডিশনালি তাদেরকে এরকম দলিলে এরকম জিনিসটা দেওয়া হতো। এবং অর এখানে দেওয়া হয়েছে, ভালো করে দেখো, অর যেটা দেওয়া হয়েছে, or the rate or at the rate mentioned in the পাট্টা। এই যে দলিল অবধি আমরা একটা দেখলাম, এরপর আমরা পাট্টা থেকে স্টার্ট করছি। এই ও মানে হচ্ছে অর বা মানে হচ্ছে অর। এই পাট্টার কনসেপ্টটা কিভাবে করলো, পাট্টায় উল্লিখিত হার একটা। ওকে, তো পাট্টায় উল্লিখিত হার বলতে at the rate mentioned in the পাট্টা। পাট্টা মানে যেটা লিজ ছিল তখনকার দিনে, লিজ ডিড, ওই পাট্টা বলতে যেটাকে ডিড বলা হয়, এক্সিকিউটেড ইন দেয়ার ফেভার। বাস এইটুকু। এবার আমি আবার একটা কথা বলছি,
ট্রান্সলেশন কিন্তু আমি তোমাদেরকে বা যে কোনো ইনস্টিটিউটেই তোমরা দেখো সেখানে কিন্তু একটা মডেল ট্রান্সলেশনই বেস্ট লেভেলে দেওয়া হয়। ট্রান্সলেশনের বিষয়টা যেহেতু ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারের খেলা, তোমরা কিন্তু তোমাদের মতো করেও লিখতে পারো, এবং তার মানে এটা নয় যে সেটা ভুল হবে। এরকম 50টা ট্রান্সলেশন প্র্যাকটিস করার পর নিজেরাও ডেফিনেটলি প্র্যাকটিস করবে, তোমাদের মেন্টরকে দিয়ে চেক করাবে, তখন কিন্তু সেটা একটা ভালো দিকেই যাবে। মাথায় রেখো, প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। ওকে, এরপর হচ্ছে ইফ দে, আমি একটু লাইনটাতে চলে যাব, যদি তারা নিয়মিত কর পরিশোধ করতো তাহলে তাদেরকে জমি থেকে উচ্ছেদ করা যেত না। তো আমরা ধরতেই পাচ্ছি যে যদি তারা একটা রেগুলারিটি মেনটেন করে ট্যাক্সটা দেয় তাহলে তাদেরকে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। তো আমরা দেখি এখানে কি লেখা রয়েছে, ইফ দে পেইড দ্য রেভিনিউ ফিক্সড ফর দেয়ার ল্যান্ড, ওকে, ইফ দে পেইড দ্য রেভিনিউ ফিক্সড ফর দেয়ার ল্যান্ড দে কুড নট বি এভিক্টেড, তাদেরকে কোনোভাবেই উচ্ছেদ করা যেত না। ওকে, এইবার একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, স্যার এখানে নিয়মিত কর পরিশোধের কথা বলা আছে। অবশ্যই তোমরা যদি এখানে লেখো ইফ দে পেইড দ্য রেভিনিউ ইন আ রেগুলার ম্যানার, তোমরা এখানে করে দিতে পারো। আমি এখানে একটা স্টার দিয়ে এখানে লিখে দিচ্ছি নিচে, ইন আ রেগুলার ওয়ে করতে পারো বা ম্যানারও করতে পারো। তোমরা ওরা যদি এইভাবেও দিত, রেভিনিউটা দিত, তো তাহলে দে কুড নট বি এভিক্টেড, তাদেরকে কোনোভাবেই উচ্ছেদ করা যেত না। তো ইট ইজ ভেরি ইজি, তোমরা ভালো করে দেখো, ভেঙে ভেঙে করলে কাজটাও ভালো হচ্ছে এবং লেখাটাও খুব সুন্দরভাবে কিন্তু পরীক্ষকের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। আর পরীক্ষকের কাছে যদি লেখাটা সুন্দরভাবে পৌঁছায় তবে গিয়েই কিন্তু আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো এই চাকরিটা পাওয়ার। পরের লাইনটা কি দেখবো, তারা বংশ পরম্পরায় এই জমির মালিকানা ভোগ করতো, অর্থাৎ কুড পসেস দেয়ার ল্যান্ডস ফ্রম জেনারেশন টু জেনারেশন। এবার এখানে তোমরা হেরিটেজও আর কি রাখতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো ওয়ার্ড তোমরা ব্যবহার করতে পারো যেটা এই বংশ পরম্পরা শব্দটাকে প্রমোট করে। তো এখানে ওইটাই বলা যে কুড পসেস দেয়ার ল্যান্ড, তারা সেই ল্যান্ডের মালিকানাতে থাকতে পারতো বা ওন করতে পারতো ল্যান্ডটা, তোমরা এটুকু লিখতে পারো। প্রচুর এরকম শব্দ রয়েছে, স্টক অফ ওয়ার্ডস। তো কুড পসেস দ্য ল্যান্ডস ফ্রম জেনারেশন টু জেনারেশন। ওকে, তো আমি আশা করছি তোমরা এই পার্টটা অবধি এখনো অবধি বুঝতে পেরেছো। তো এর পরের লাইনটা, অর্থাৎ এই ট্রান্সলেশনের লাস্ট লাইন, যে তাদের খুশি মতো তারা জমি পরিত্যাগ করতে পারতো না, অর্থাৎ তারা যদি চাইতো, তারা চাইলেই যে তাদেরকে একটা জমি তারা ছেড়ে দিতে পারবে সেটা কিন্তু কখনোই নয়। জমি চাইলেই জমি এরকমভাবে ছেড়ে দেওয়া যেত না। এটা কিভাবে হবে, তো দে কুড অলসো নট অ্যাবান্ডন দেয়ার ল্যান্ড অ্যাট দেয়ার সুইট উইল। ওকে, অর্থাৎ সুইট উইল মানে এখানে খুশি মতো, কথাটাকে সুইট উইল বলে আমরা ব্যবহার করেছি, এটা খুব ভালো একটা শব্দ। যে তারা যদি চাইতো যে আমি আজকে জমি ছেড়ে দেবো বা আজকে আমি এটা করবো না, এরকম চাইলেও যে তারা ছেড়ে দিতে পারবে সেটাও নয়। অর্থাৎ কোনো দিক থেকে কিন্তু এই মানুষগুলো সবসময় যে তাদের ইচ্ছের নিয়ন্ত্রণাধীন ছিল তা নয়, তারা আসলে অন্যের ইচ্ছের নিয়ন্ত্রণাধীন ছিল। আমরা যার ইতিহাস পড়েছি আমরা সকলেই জানি। তো এই হচ্ছে একটা মডেল ট্রান্সলেশন, এবং আমি আশা করছি তোমরা এই ট্রান্সলেশনটার মাধ্যমে এইটুকু বুঝতে পারলে বা আমি আমার স্বল্প পরিসরে বোঝাতে পারলাম যে কিভাবে ওই টপ 5টা পয়েন্ট তোমার ট্রান্সলেশন করার পুরো সিনারিওটা, ট্রান্সলেশন করার পুরো ইনসাইটটাকে বদলে দিতে পারে। তোমরা মন দিয়ে এই ট্রান্সলেশনটা একটু দেখো, ভালো করে একটু পড়ে বোঝার চেষ্টা করো। এই যেরকম যে ট্রান্সলেশন ভালো করে একটু লক্ষ্য করলে দেখবে যে এখানেও কিন্তু প্রায় 4টে সেন্টেন্সে আমি দিয়েছি। আমি যদি একটু অন অ্যান অ্যাভারেজ কাউন্ট করি পার সেন্টেন্সে 10 নম্বর, তাহলে কিন্তু এটাও একটা 40 নম্বরের ট্রান্সলেশন। এবার তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে ট্রান্সলেশন খুব ভালো লিখলে কীরকম মার্কস পাওয়া যায়, বা হোয়াট ক্যান বি আ ভেরি গুড মার্কস, হোয়াট কুড বি আ ভেরি গুড মার্কস ওয়াইল উই আর গিভিং WBCS বা এরকম কিছু। তো দেখো, যে কোনো ক্ষেত্রেই আমরা যদি টোটাল কাট অফ দেখি, যে কোনো WBCS বা পরীক্ষায় 60% কাট অফ যায় প্রায়। তো আমি যদি সেইটাকে ভাগ করতে থাকি তাহলে 40 নম্বর ট্রান্সলেশন, আমি তো বলবো 25 পাওয়া 24 পাওয়া এগুলো বিশাল বড় নম্বর। এবং তার মানে এই নয় যে ট্রান্সলেশনে 30 অব্দি অ্যাচিভ করা যাবে না। ঠিক এই রকমভাবে যদি তোমরা ভালো করে ট্রান্সলেশনটা করার চেষ্টা করো তাহলে কিন্তু অ্যাচিভ করা যাবে। ইট ইজ অ্যাচিভেবল, এটা একদমই নয় যে অ্যাচিভ করা যায় না, ইট ইজ কোয়াইট অ্যাচিভেবল। তোমরা একটু ভেবে দেখো, এই যে উপরের ট্রান্সলেশনটা তোমাদের সামনে থাকলো, এই ট্রান্সলেশনটার যে বাংলা লেখাটা, এটা আমি খুব ভুল হলে তো শরৎচন্দ্র বাবুর এখন একটা লেখা থেকে নেওয়া হয়েছে। তো এই ট্রান্সলেশনটাকে আমরা যেভাবে করলাম, আমি যেভাবে তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা এই ট্রান্সলেশনের পার্টগুলোকে তোমাদের মতো করে করতে পারো, আমি আশা করছি প্রথম এই বিষয়গুলো একটু কঠিন লাগবে, কিন্তু শুরুতে কিন্তু এন্ডে গিয়ে কিন্তু আর এতটা কঠিনও লাগবে না। আমি এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, এতটা কঠিনও কিন্তু লাগবে না।
এইটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো স্যারের ওপর। এরপর আমি আসবো দ্বিতীয় ট্রান্সলেশনটাতে। তোমাদের স্ক্রিনে সেকেন্ড ট্রান্সলেশনটা দেখা যাচ্ছে। এটা একটা ট্রান্সলেশন। এটা কেন রেখেছি, এটাও একটা স্পেশাল কারণ রেখেছি। ওই যে টপ 5টা পয়েন্ট, সেই টপ 5টা পয়েন্ট নিয়ে আমরা আবার বসবো। আমি প্রথমে যেটা শিখিয়েছিলাম যে 3 থেকে 4 বার আমাদেরকে ট্রান্সলেশনটা পড়তে হবে, প্যাসেজটা পড়তে হবে। তো চলো প্যাসেজটা আমরা সকলে মিলে পড়া শুরু করি। প্যাসেজটা হচ্ছে বৃদ্ধ কহিলেন, অর্থাৎ এখানে একটা বুড়োকে দেখতে পাচ্ছি, একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ কহিলেন, তবে তুমি এলে কেন? অর্থাৎ আমরা প্রথমেই বুঝতে পারছি সে কাউকে একটা প্রশ্ন করছেন। যুবা উত্তর করিলেন, আমি তো আগেই বলিয়াছি যে সমুদ্র দেখিব কত বড় স্বাদ ছিল, সেই জন্যই আসিয়াছি। অর্থাৎ এইখানে আমরা একজন ইয়াং ছেলেকেও দেখতে পাচ্ছি যে উত্তরটা দিল যে আমি আপনাকে আগেও বলেছি যে সমুদ্র দেখার আমার খুব ইচ্ছে ছিল এবং সেই জন্যই এসেছি। তারপরে কি লেখা, পরে অপেক্ষাকৃত মৃদু স্বরে কহিতে লাগিলেন, আহাকে দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। তো এই যে লাইনটা আছে, যারা একসময় বাংলা মিডিয়ামে পড়েছে এবং যারা পড়তে ভালোবাসো, আমার মনে হয় পশ্চিমবাংলার বহু ছেলে মেয়েই এই লাইনটার সাথে পরিচিতি থাকবে। সেই জন্যই আমি এই লাইনটি আজকে রেখেছি, কারণ WBCS কিন্তু আমাদেরকে অনেক প্রমিনেন্ট লাইন থেকেও লাইনস তুলে দেয়। ওকে, তো সেক্ষেত্রে এই যে লাইনটা বা এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা যদি আমরা 3-4 বার পড়ি, আমরা এখান থেকে কি পাবো? আমরা বুঝতে পারবো যে এইটা কোনো একটা ক্লাসিক থেকে নেওয়া হয়েছে, পুরনো ক্লাসিক থেকে। ওকে, এবং ক্লাসিক যখন, সেটা রেন্ডারিংটাও ক্লাসিক হবে। ওকে, সেটা কিন্তু আমরা সবসময়ের জন্য ওই যেটা আমরা এসেন্সটা ধরবো, এসেন্সটা দেখে বুঝতেই পারছি যেটা কোনো ওল্ড কোনো একটা ক্লাসিক থেকে নেওয়া হয়েছে, তবেই গিয়ে এটা সাধু ভাষায় লেখা। এরকম সুন্দর সাধু ভাষাতে এখন লেখা হয় না। এই কমন সেন্সটা একজন অ্যাসপিরেন্টের কিন্তু থাকতে হবে। কমন সেন্স ইজ আ ভেরি রেয়ার সেন্স। তো এটা যদি দেখে নাও, তারপরে আসবে হচ্ছে চয়েস অফ ওয়ার্ডস, যে এই সমস্ত অপেক্ষাকৃত মৃদু স্বরে, জন্ম জন্মান্তরে, এগুলো ঠিক কী রকম ওয়ার্ডস হবে, কিভাবে আমরা এটাকে লিখব। তো এটা দেখতে খুবই ছোট মনে হচ্ছে, কিন্তু এটাকে কিন্তু ট্রান্সলেট করা কিন্তু বেশ কষ্টসাধ্য। তো চলো এবার এটাকে আমি ট্রান্সলেট করে তোমাদেরকে দেখাই। আমি আশা করবো এটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা শিখতে ডেফিনেটলি পারবে। তো প্রথম লাইনটা কি ছিল? বৃদ্ধ কহিলেন, তবে তুমি এলে কেন? অর্থাৎ why did you stir out then? asked the old man. ওকে, স্টার আউটের মানে হচ্ছে তুমি এখানে অবধি পৌঁছেছো কেন। তো why did you stir out then? asked the old man. এটা একটু অ্যাডভান্স ভাবে লিখেছি, যারা প্র্যাকটিস করতে করতে পৌঁছাবে এরকমটা লিখে আসতে পারলে 60-70% মার্কসও আরামসে ফেচ হয়ে যাবে। এটাকে একটু সহজ করে যদি বলি যে তবে তুমি এলে কেন, তাহলে এখানে কাম হয়ে যাবে, তাই না? কাম শব্দটার মানে আমরা প্রত্যেকেই জানি যে তুমি এখানে এসেছিলে কেন, বা ওয়াই আর ইউ হিয়ার দেন। ওকে, তুমি এখানে আছো কেন, এই সমস্ত কিছুরই মানে এটাই দাঁড়ায়। কিন্তু আমরা সবসময় বলেছি যে আমাদেরকে সার্থক বাক্য রচনা করতে হবে, যে বাক্যটা পড়লে মনে হবে যে হ্যাঁ সত্যি সত্যি হয়তো এই যে লাইনটা ছিল, এই লাইনটা শ্রেষ্ঠতম লাইন এটাই হতে পারত। ঠিক সেই কারণেই আমাদেরকে এটা পড়তে হবে। তো ওয়াই ডিড ইউ স্টার আউট দেন আস্কড দ্য ওল্ড ম্যান, তিনি বললেন। তারপরের লাইনটা কি? সো আই টোল্ড ইউ অ্যাট দ্য ভেরি আউটসেট রিপ্লাইড দ্য আদার। এখানে বলা রয়েছে যুবা উত্তর দিলেন। তো যুবা কথাটাকে এখানে আদার লিখেছি আমি। তুমি যদি চাও তুমি এখানে আ গাই লিখতে পারো, আ গাই বা আ বয়। আমি এখানে লিখে দিচ্ছি আ বয়, এরকম অনেক কিছু লিখতে পারো। এখানে জাস্ট আমি আদার দিয়েছি, সব ক্ষেত্রেই এটা ঠিক, কারণ তুমি বারবার বলে দিচ্ছি যে এক্সামিনার বুঝতে পারছে যে এসেন্সটা লস্ট হচ্ছে না। এসেন্স যতক্ষণ ঠিক থাকছে ইউ উইল কিপ গেটিং দ্য মার্কস। ওকে, এরপরে হচ্ছে আস্ক দ্য ওল্ড ম্যান দিয়ে কি বললো? সো আই টোল্ড ইউ অ্যাট দ্য ভেরি আউটসেট, অর্থাৎ আমি তো আপনাকে আগেই বলেছি। এবং তুমি দেখো আগেই বলেছির পরেই কিন্তু এই সেন্টেন্সটা পুরোটা রয়েছে, বাট আমরা এখানে ওটা দিইনি। তাহলে আই টোল্ড ইউ অ্যাট দ্য ভেরি আউটসেট, আমি আপনাকে আগেই বলেছি, রিপ্লাইড দ্য আদার, আমরা মাঝে এটা দিলাম, দিয়ে লিখলাম আই হ্যাড আ গ্রেট মাইন্ড টু হ্যাভ আ লুক অ্যাট দ্য সি সো আই কেম। অর্থাৎ আমার বহুদিন ধরেই সমুদ্র দেখার শখ ছিল, তাই আমি সমুদ্র দেখতে এসেছি। এবার তুমি এই সেন্টেন্সটাকে অন্যভাবেও লিখতে পারো, যে আমার সমুদ্র দেখার বড় স্বাদ ছিল, অর্থাৎ ইট ওয়াজ মাই ড্রিম টু এক্সপেরিয়েন্স দ্য সি। আই হ্যাড মাই লং চেরিশড ড্রিম টু এক্সপেরিয়েন্স দ্য সি। আই হ্যাড মাই লং টার্ম ডিজায়ার্স টু এক্সপেরিয়েন্স দ্য সি। প্রচুর কিছু লিখতে পারো। তার মধ্যেই শুধু একটা সেন্টেন্স হচ্ছে আই হ্যাড আ গ্রেট মাইন্ড টু হ্যাভ আ লুক অ্যাট দ্য সি, যে আমার বহুদিন ধরেই একটা স্বাদ ছিল যে আমি সি দেখব,
সমুদ্র দেখব, এবং আমি সেই কারণেই এসেছি। এর পরের লাইনটা কি দেখতে পাচ্ছি আমরা, যে দেন হি এক্সাল্টেড হাফ টু হিমসেলফ, অর্থাৎ তারপরে সে মৃদুস্বরে কইতে থাকলো, অর্থাৎ সে খুবই নিম্ন একটা খুব নিচু স্বরে নিজেকেই বলতে থাকলো কাইন্ড অফ। তোমরা দেখবে এই যে আমি এসেন্সটার কথা বলছিলাম, এবার আশা করি তোমরা খুবই ফ্যাসিনেটেড, খুবই আনন্দ পাবে যে স্যার কেন শুরুতে এতগুলো পয়েন্ট ধরিয়ে দিয়েছিল। এই যে অপেক্ষাকৃত মৃদু স্বরে কহিতে লাগিলেন, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। এটা কখন হয় একটু ভেবে দেখো। ধরো তোমরা যে কোথাও বেড়াতে গিয়েছো, আমি ধরে নিচ্ছি তোমরা পাহাড়ে গিয়েছো, ওখানে গিয়ে একটা মনোরম দৃশ্য দেখছো, তখন কি সত্যি সবসময় কাউকে লাগে যে যাকেই তোমাকে দৃশ্যটা সম্পর্কে বলতে হবে, বর্ণনা দিতে হবে? কিছু সময় হয় আমরা নিজের কাছে পুরো বিষয়টা বর্ণনা করি। অর্থাৎ তুমি যখন হঠাৎ করে ধরো তাকালে, তুমি হয়তো নিজেই বলছো কি দারুণ, এই যে কি দারুণ বা কি সুন্দর, এই ব্যাপারগুলো তো আমরা নিজেকেই বলি। ইটস আ কাইন্ড অফ আ সলিলকি। ওকে, তো এটা একটা এমন একটা ব্যাপার যেটা আমরা কখনো নিজেকেই বলতে থাকি। তো এটা কাকে বলা? এটা নিজেকে বলা। তো এই জন্যই নিচে কিন্তু দেখো এসেন্সটা ধরে লেখা হয়েছে যে দেন হি এক্সাল্টেড হাফ টু হিমসেলফ, অর্থাৎ সে নিজের কাছে কথাটা বলতে শুরু করলো। তুমি এটাকে অন্যভাবেও লিখতে পারো, then he was talking to himself in a very calm and also in a very impressed manner. He was so engrossed in impression of the sea. তুমি এগুলোও লিখতে পারো। এটা খুব সহজ করে এখানে দেওয়া যে দেন হি এক্সাল্টেড হাফ টু হিমসেলফ, অর্থাৎ হাফ টু হিমসেলফেও নিজেকে ডুবিয়ে ফেললো নিজের কাছে। তো এবার কি বলতে শুরু করলো? এটাই বলতে শুরু করলো, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও যে ভুলিব না। তো এবার এই লাইনটা নিয়েই কিন্তু যদি এটা সত্যি সত্যি কোনো পরীক্ষায় পড়ে যায়, তাহলে খেলা কিন্তু এই লাইনটা নিয়েই হবে আমার যা মনে হয়, যে এই লাইনটাকে আমরা কিভাবে লিখব। তো এটা খুব সহজ। এটা হচ্ছে হোয়াট আ সাইট। এটা হচ্ছে আহা কি দেখিলাম, আহাটাকে করলাম এবং তারপরে লিখলাম হোয়াট আ সাইট, মানে কি দেখছি আমার চোখের সামনে। This is never to be forgotten in ages of soul's migrations. ওকে, এটাকে আমি একটু সহজ করে দেবো তোমাদের জন্য। আমি সব লেভেলের জন্যই তোমাদের লিখে দেবো, কারণ কেউ 10 থেকেই একদিন এটা 25-এ পৌঁছাতে হবে আউট অফ 40। যে যেখানে আছো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, ধরো আজকে তুমি একদমই ট্রান্সলেট করতে পারো না, আমি সেটাও এই ক্লাসে শেষে বলে দেবো যে কি কি জিনিস ম্যান্ডেটরি প্র্যাকটিস করা দরকার ট্রান্সলেশনটাকে ডেভেলপ করার জন্য। তো সেই জন্য দেন হি এক্সাল্টেড হাফ টু হিমসেলফ বুঝলাম। তো এই যে ইন দ্য এজেস অফ দ্য সোলস মাইগ্রেশনস, অর্থাৎ আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না, অর্থাৎ এইটা কখনোই ভোলা যেতে পারে না। ইভেন এজেস অফ দ্য সোলস মাইগ্রেশনস, আমাদের যখন আত্মা বারবার করে মাইগ্রেট করবে, অর্থাৎ আমাদের শরীর থেকে যখন আমাদের আত্মা বেরিয়ে আবার নতুন দেহ খুঁজবে, তারপরেও পারবো না। অর্থাৎ এখানে জন্ম জন্মান্তর কথাটাকে এতটাই ডিপলি এখানে লেখা হয়েছে যে সোলস মাইগ্রেশনস। তো এটাকেও তুমি করতে পারো বার্থ আফটার বার্থ, তাতেও ভুল কিছু নেই, কিন্তু এটা শুনতে দারুণ লাগছে, আর কিছুই না। তুমি বার্থ আফটার বার্থও করতে পারো, দেয়ার উইল বি নো, হ্যাঁ শর্টেজ অফ মার্কস এসে যেতে পারে। আমি কিন্তু শুরু থেকেই বারবার বলছি সেন্টেন্স কিরকম লিখছো সেটার উপর মার্কস ডিপেন্ড করছে। অর্থাৎ তুমি যদি ভাবো যে স্যার আপনি তো বলেছিলেন যে এখানে আমি যদি বার্থস আফটার বার্থসও করে দিই, এজেস অফ দ্য বার্থস আফটার বার্থস, তো স্যার আমি তো এটা ঠিকই লিখেছি, তাহলে আমি কেন এটাতে স্যার 15 পেলাম, অন্য কেউ কেন এটাতে 25 পেলো? তুমি একটু ভেবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যে এই যে লাইনটা দিস ইজ টু বি নেভার ফরগটেন ইন দ্য এজেস অফ সোলস মাইগ্রেশন, এটা কিন্তু খুবই একটা হাই লেভেলের সেন্টেন্সটা করা হয়েছে, লেভেল আপ করে দেওয়া হয়েছে। তো লেভেল আপ যে মানুষটা করেছে সে কি তোমার থেকে লেভেল আপের মার্কসটা পাবে না? খুব স্বাভাবিক পাবে। 20% to 35% মার্কস তার বাড়বেই, এটা যে কোনো ডেসক্রিপটিভে বাড়ে। তো 15 থেকে 30% বাড়িয়ে দাও, দেখো 25-এর কাছাকাছি চলে যাবে নম্বরটা। ওকে, তো এই হচ্ছে প্রপার গেম। আমি তোমাদেরকে একদম প্রথম ক্লাসটাতে লজিক্যালি বুঝিয়ে দিচ্ছি। তো এই ছিল দুটো ট্রান্সলেশন। আমি দু ধরনের ট্রান্সলেশন নিয়েছিলাম এটাই বোঝাতে যে ওই 5টা পয়েন্ট তুমি যদি চাও তুমি সব জায়গায় ফলো করতে পারবে, যে কোনো জায়গায় ফলো করতে পারবে, যে কোনো পরীক্ষা যেখানে ট্রান্সলেশন দেওয়া হয় তুমি সেখানেও ফলো করতে পারবে। দেয়ার উইল বি নো ইস্যু যে স্যার এইটার কি কোনো বাধ্যবাধকতা আছে কিনা। এই 5টা পয়েন্টের একদমই বাধ্যবাধকতা নেই। এই 5টা পয়েন্ট আমি প্রায় 1 দশক ধরে শেখাচ্ছি, প্রায় 10 বছর হয়ে গেল, এখনো কিন্তু বাধ্যবাধকতা আসেনি। তো সেক্ষেত্রে এবার তোমাদেরকে আমি কিছু টিপস দেবো। আমি আশা করছি এখনো অবধি ট্রান্সলেশনের যে বেসিক বা যে একদম হাউ টু ট্রান্সলেট বা হাউ টু স্কোর
হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মার্কস ইন ট্রান্সলেশন ইভেন ইন সিভিল সার্ভিসেস, সেটা হয়তো আমি তোমাদেরকে বলতে পারলাম। তো এইবার যারা একদম জিরোতে আছো বা যারা একদম প্র্যাকটিসে নেই এবং জিরো থেকে তোমরা টপার হতে চাও, তাদেরকে শুরু ক্লাসে কিছু টিপস দিচ্ছি। প্রথম, তোমরা পার্টস অফ স্পিচের সম্পর্কে পড়াশোনা করবে, এগুলো সব ট্রান্সলেশনের জন্য দরকার। পার্টস অফ স্পিচ যেই মুহূর্তে হয়ে যাবে, তারপর কনস্ট্রাকশন অফ সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যেই টাইপস থাকবে। ওকে, টাইপস থাকবে আর কোন সেন্টেন্সের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে যায়। এটার পরে আসবে ভোকাবুলারি, ভোক্যাব। এই তিনটের ওপর প্রচণ্ড ভালোভাবে তোমাদেরকে দক্ষতা রপ্ত করতে হবে। এইগুলির ওপরে যদি দক্ষতা রপ্ত করো, তবেই গিয়ে কিন্তু তোমরা ট্রান্সলেশনের 60% ওয়েতে পৌঁছাবে। এবার যদি প্রশ্ন করো স্যার বাকি 40 কি, বাকি 40 হচ্ছে আমাদের চিন্তাধারা, আমাদের চিন্তন। আমরা যেটা লিখছি সেটা আমরা কিভাবে লিখবো। এই যে এজেস অফ দ্য সোর্স মাইগ্রেশন একজন লিখবে, একজন লিখবে বার্থ বাই বার্থ, এবং এই দুজনের মাঝখানে ডিফারেন্স হয়ে যাবে অনেকটা নম্বরের। এবং নম্বরের যখন অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই ডিফারেন্সটা হবে র্যাঙ্কের, কিংবা ডিফারেন্সটা হবে সেই বছরে সেই চাকরিটা পাচ্ছে এবং এই কিন্তু নাও পেতে পারে। কারণ তোমরা ভেবে দেখো, লাস্ট WBCS ফিল্মস যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি আজকে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে WBCS ফিল্মসে যদি ধরি 130 কাট অফ হয়েছে, আমি কিন্তু এরকম স্টুডেন্টকেও চিনি যে 1 নম্বরের জন্য বাদ গেছে। তো সেই জন্য মাথায় রাখবে, দ্য মোর ইউ উইল ব্লিড ইন প্র্যাকটিস, ইউ উইল হ্যাভ ইউর সোয়েটস ইন দ্য প্র্যাকটিস, ইউ উইল লেস ব্লিড অন ইউর ওয়ার্ক অ্যাকচুয়ালি। তো এই ছিল আমার আজকের পার্ট 1 অফ হাউ টু ট্রান্সলেট, ট্রান্সলেশনের সব থেকে ভাইটাল রুলগুলো। এবং আমি আমার এই ক্লাসের শেষে তোমাদেরকে বলে দিলাম যে এখন থেকেই পার্টস অফ স্পিচের প্রতি নজর দাও। তার ভিত্তিতে বলতে নাউন, প্রোনাউন কিভাবে ব্যবহার হয়, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশনস, ইন্টারজেকশনস, এগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং সেগুলোকে শেখার পরে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, হাউ টু কনস্ট্রাক্ট আ সেন্টেন্স, যেটা লাগবে। তারপরে টাইপ অফ সেন্টেন্স, তারপরে লাগবে যে সেন্টেন্সের সাথে ভার্বগুলো কিভাবে যায়, প্রত্যেক সাবজেক্ট অবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট কীরকম, এই বিষয়গুলোর লাস্টে আসবে ভোকাবুলারি। এবার ভোক্যাবের জন্য তোমরা বিভিন্ন জায়গা থেকে ভোক্যাব করতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা বিভিন্ন ভিডিওস দেখে ভোক্যাব শিখতে পারো, তোমরা বই থেকে ভোক্যাব শিখতে পারো, তোমরা যে কোনো জায়গা থেকে তোমাদের যেখানে ঠিক মনে হবে তোমরা ভোক্যাব করতে পারো। কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু সবটাই এই ট্রান্সলেশনে লাগে। তোমরা একটুখানি ভেবে দেখো, এইখানে যে শব্দগুলো তোমরা পেলে একটু আগে, এই যে আউটসেট নামক যে শব্দটা, আমি এখানে একবার তোমাদেরকে আর কি দাগ দিয়ে দেখাচ্ছি, আমি আশা করব তোমাদের ভালো লাগবে। ধরো এই যে আউটসেট যে শব্দটা, এই আউটসেট শব্দটা ভোকাব থেকে আসবে। স্টার আউট, এটা একটা ফ্রেজাল ভার্ব প্লাস ভোকাব থেকে আসবে। এইখানে কিছু কিছু শব্দ রয়েছে, এই যে এক্সাল্টেড, এই এক্সাল্টেড শব্দটা যদি ভোকাল না থাকে কিন্তু এত ভালো শব্দটা বসাতে পারবে না। এরপরে তো সোলস মাইগ্রেশন, এটা তো পারবেই না। আমি যদি আগেরটাতেও আসি, তোমরা এখানেও দেখে, এখানেও কিন্তু বেশ কিছু শব্দ কিন্তু তোমাদের সামনে আমি দিতে পারি। যেমন এই যে কাস্টমারি রেট, এই কথাটাকে পাশাপাশি বসানো। তারপরে হচ্ছে এই লিজ ডিড, এই শব্দটা। এছাড়া ধরো এভিক্টেড, এই শব্দটা, এই শব্দগুলো কিন্তু, কিংবা লাস্টের এই শব্দটা সুইট উইল, এই সমস্ত জিনিসই কিন্তু গ্রামার আর ভোকাব কানেক্ট না করলে আসবে না। তো আশা করছি আমি শুরুর পয়েন্টে তোমাদেরকে যা যা বলেছিলাম সবটাই আমি এস্টাবলিশ করতে পেরেছি এই ক্লাসের শেষে। এবং তার সাথেও এই যে ল্যাঙ্গুয়েজ প্লাস লিটারেচার আমি যে শুরু থেকেই বলছি, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আশাবাদী তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমার নাম সুমিত স্যার। ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। ওয়েট করো এটার পরের পার্টের জন্য। আমি আশা করব যে পরের পার্টে আমরা আবার মিলিত হব।